আমাদের সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি এইরকম জনগণকে ধোঁয়াশার মধ্যে রাখতে পারেন না। এই ধোঁয়াশার মধ্যে রাখলে এগুলি বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি হয়, সরকারি চাকরিজীবীর মধ্যে তৈরি হয়, বিভিন্ন কম্পোনেন্টস আছে গভর্নমেন্ট রাষ্ট্রের, এগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হয়। আপনি দেখবেন ইতিমধ্যে সেনাবাহিনীকে নিয়ে কতগুলি আলোচনা হচ্ছে যেটি একেবারেই অপ্রয়োজনীয় ছিল। আপনি নিশ্চয়ই আমার সাথে আমাদের অপর বিজ্ঞ আলোচক স্বীকার করবেন যে একটা রাষ্ট্রের 4টা কম্পোনেন্টস, একটা জনগণ, টেরিটরি, একটা ভৌগোলিক পরিসীমা, একটা সরকার এবং একটা সেনাবাহিনী যদি থাকে তাইলে এটি একটি সার্বভৌম রাষ্ট্র। তাইলে চতুর্থ যে প্রতিষ্ঠানটি জনগণ, টেরিটরি, সরকার এবং সেনাবাহিনী, সেনাবাহিনী কিন্তু এটা সার্বভৌমত্বের প্রতীক। ভুটানের সেনাবাহিনী নেই, সে জাতিসংঘের সদস্য না, বাট রাষ্ট্র সার্বভৌমত্ব নাই, বা পৃথিবীর অন্যান্য সার্বভৌম রাষ্ট্র মনে করে না। তো এই জন্য আপনি সেনাবাহিনীকে নিয়ে যখন একজন উপদেষ্টা যখন যাচ্ছে তাই বলে ফেলেন, তো উপদেষ্টাদের 2টা রেসপন্সিবিলিটি আছে। একটার নাম হচ্ছে তার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, আর হচ্ছে তার কালেকটিভ রেসপন্সিবিলিটি। কোনো উপদেষ্টা বা মন্ত্রিপরিষদের সদস্য যখন যা বলেন তার জন্য পুরো মন্ত্রী পরিষদই দায়ী হয়ে যান। তো এই জন্য করেন কি, কোনো মন্ত্রী যখন ভুল করেন তখন তাকে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিতে রিটায়ার্ড করাই দেওয়া হয়, যাতে সবাই অন্য বাকিরা সেভ হন, আর বাকি সবাই তার দায়িত্ব গ্রহণ করতে হয়। ডক্টর ইউনূস যদি বলেন যে তার দায়িত্ব স্বীকার করেন, যে সেনাবাহিনী সম্বন্ধে তার যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যা বলেছেন এটা যদি স্বীকার করেন, তাহলে ডক্টর ইউনূস নিজে সব পুরো দায়িত্বটা স্বীকার করবেন এবং বলবেন তার এই উপদেষ্টার অস্ত্রগুলো কোথায়। এই উপদেষ্টা বলেছেন যে আমরা 5 তারিখে সফল না হলে আমরা সেই কি বলে সশস্ত্র সংগ্রামে ডাক দেওয়ার আমাদের প্রস্তুতি ছিল। নাহিদ ভাই রেকর্ড করে রেখেছিল বক্তব্যটা, এই অস্ত্রগুলির যোগান কোথা থেকে আসার কথা ছিল, এগুলি বলবেন, খোলাসা করবেন। আর যদি উনি খোলাসা না করেন তাহলে ডক্টর ইউনূস নিজে তার পুরো দায়িত্ব, উনি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হিসাবে তার মন্ত্রিপরিষদের এই সদস্যের দায়িত্ব তিনি বহন করে তিনি আমাদের কাছে খোলাসা করবেন। এবং এই যে ঘটনাটি সেনাবাহিনীর এই যে রাষ্ট্রের যে ব্যাপারটা, এটা কিন্তু ফিফা না, এটা বাফুফে না, এটা ক্রিকেট কন্ট্রোল বোর্ড না, হারলাম কিছু আসে যায় না। এটা রাষ্ট্র, এটা রাষ্ট্রের 18 কোটি জনগণের বিষয়, জীবন মৃত্যু সার্বভৌমত্বের প্রশ্ন। এবং আমি আপনাকে আজকে আরেকটা কথা বলি যে সেনাবাহিনী কিন্তু সরকারি চাকরিজীবী না, সেনাবাহিনী কিন্তু সরকারের চাকর না। একজন কি বলে এই সরকারের সাথে খুব ভালো সুসম্পর্ক দেখি, এবি পার্টির সাধারণ সদস্য, চাকর বাকরের মতো থাকবেন, রাজনীতি নিয়ে কথা বলবেন না। আমরা এন্ডোর্স করি আর্মি অ্যাক্ট 1952-কে, আমাদের সংবিধান এন্ডোর্স করেছে আর্মি অ্যাক্ট 1952 অনুযায়ী আমাদের রাষ্ট্রের আর্মি চলে আমাদের। তো আর্মির 4টা কোর্ট আছে, এই ম্যাজিস্ট্রেসি কোর্টের সমান, জেলা ডিস্ট্রিক্ট আদালতের সমান, হাইকোর্টের সমান, সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের সমান। 4টা কোর্ট আছে যেখানে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যায়, দিতে পারেন। সেনাবাহিনী নিয়ে কথা কেন আসছে, এটার কারণ কি মনে হয়? আমি আপনাকে বলি, এইটা সেনাবাহিনীকে নিয়ে যারা বলছেন এরা সবাই ডক্টর ইউনূসের পরিষদের সদস্য অথবা ওনার গভর্নমেন্টের সাথে খুব ঘনিষ্ঠ, এটা উনি বলবেন। এটা তো বিএনপি বলবে না, এটা তো বিএনপি বলবে না। তো বিএনপি শুধু তারেক রহমান এইটুকু বলেছেন যে সেনাবাহিনীকে নিয়ে যারা কথা বলছেন, সেনাবাহিনীকে যারা মেলাইন করার চেষ্টা করছেন তারা বাংলাদেশের পক্ষের লোক নন। কিন্তু মোশাররফ ভাই, বিএনপির পক্ষ থেকে যে বারবার নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচন দিলে কি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে বলে আপনারা মনে করছেন? নির্বাচন দিলে এখন যে টার্মোয়েলটা আছে, একটা টালমাটাল অবস্থা আছে, এই টালমাটাল অবস্থাটা থাকবে না। কারণটা কি আমি আপনাকে বলছি। যেমন ধরুন এইখানে প্রতিদিন খুললেই দেখবেন যে বিএনপির নামে নাকি কিছু লোকজন চাঁদাবাজি করছে। আমার বক্তব্যটা হচ্ছে যে এইখানে আমি যখনই খবর পাই
আমার পার্টির নামে কেউ চাঁদাবাজি করে, আমি প্রথমত আমার দলের যদি কোনো পদ পদবিতে থাকে আমি তাকে বহিষ্কার করি। বাকি দায়িত্বটা কার? রাষ্ট্র এবং সরকারের, তাকে ধরা। আমার হাতে তো ভাই পুলিশ নাই, আমার হাতে তো আর্মি নাই। তো আপনি কিন্তু ধরেন না। এরকম একটা অভিযোগ আছে আওয়ামী লীগ যেসব জায়গাগুলো দখল করেছিল সেগুলো এখন বিএনপির জায়গা থেকে দখল করা হচ্ছে, এরকম একটা অভিযোগ অনেক। আমি আপনাকে একটা কথা বলি, সে ধরেন ঢাকার যে আমাদের পরিবহন বাস পরিবহন এইখানে কিভাবে চলে, বাস পরিবহনটা কিভাবে চলে, এটা একটা ব্যবস্থাপনায় চলে। এটা মালিক সমিতি আছে, একটা শ্রমিক সমিতি আছে। মালিক সমিতির লোকজন এই এনামুল্লাহ খন্দকার এরা পলাইছে, শ্রমিক লীগের এরা পলাইছে। মানে হাসিনার থেকে বঙ্গভবনের ওই বাইতুল মুকাররমের ইমাম সাহেব পর্যন্ত পলাইছে তো সবাই। আপনাদের পক্ষের লোক আছে, বাস কি সব বন্ধ থাকবে? জাতীয়তাবাদী শ্রমিক দলের লোকজন এইখানে গিয়া দায়িত্ব নেবে যে যাতে বাসটা চলে। এখন বাসটা চলার যে দায়িত্বটা নিল, এটা কি দখল হলো? কিন্তু কিন্তু পাশাপাশি চাঁদাবাজির অভিযোগ আছে মোশাররফ ভাই, সেই বিষয়ে আমরা আসবো একটু। আমরা চাঁদাবাজি তো আপনি এই জায়গায় তো এই জায়গায় এই ব্যাপারে আপনার কাছে একটু বিস্তারিত শুনবো আমরা চাঁদার বিষয়ে। ব্যবস্থাপনা আছে, এটা চাঁদার মাধ্যমেই চলে ব্যবস্থাপনাটা।